আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা পিটারসনের যেই সলিউশনটা দেখছিলাম যে ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের। তো আমরা এখন দেখব যে পিটারসনের সলিউশনটা আমাদের এই মডার্ন আর্কিটেকচারে কাজ করে না অনেক সময়। ঠিক আছে? আরে, কি হলো? তো অনেক সময় পিটারসনের সলিউশনটা কাজ করতে চায় না। তো এটার রিজনটা দেখি একটু, যে বেসিক্যালি মডার্ন আর্কিটেকচার যেই কম্পিউটার আর্কিটেকচার যেসব কম্পিউটারে ইউজ হয়, তো আমরা একটু পিটারসনের সলিউশনটা একটু দেখে আসি যে আসলে জিনিসটা কিরকম ছিল। হুম। পিটারসনের সলিউশনটা ছিল, কোডটা আছে হচ্ছে এই জায়গায়। হুম। অর্থাৎ যখন আই প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায়, তখন সে তার ফ্ল্যাগটা ট্রু করে দেয় এবং টার্নটা দিয়ে দেয় জে কে। টার্নটা দিয়ে দেয় জে কে, আবার যে প্রসেসটা উল্টা, সে হচ্ছে তার নিজস্ব ফ্ল্যাগটা ট্রু করে, অর্থাৎ ফ্ল্যাগের জেটা ট্রু করে, আবার টার্নটা দিয়ে দেয় আই কে। এখানে দুইটাই কোড দেওয়া নাই, আমি আপনাদের ক্লাসে দুইটা কোডই পাশাপাশি রেখে দেখাইছিলাম যে মিউচুয়াল এক্সক্লুশন হয়, যে অর্থাৎ একটা কোড যদি তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যায়, তখন অন্যটা এই ওয়াইলের মধ্যে ঘুরতেই থাকে। আবার আরেকটা কোড যদি আবার ধরেন এটা শেষ করার পর যখন তার নিজস্ব ফ্ল্যাগটা ফলস করে, তখন ওই ওই পাশের কোডে ফ্ল্যাগের আই ফলস হয়ে যায়, তখন ওই কোডটা তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারে। সবই ভালো, সব সুন্দর, সব কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই মডার্ন আর্কিটেকচারে আপনার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের কোডগুলো কিন্তু লাইন বাই লাইন লেখা, রাইট? যে ফ্ল্যাগের আই ইকুয়াল টু ট্রু এবং টার্ন ইকুয়াল টু জে, এইভাবে লেখা। হুম। যে ফ্ল্যাগের আই অথবা জে যাই হোক না কেন, সেটা লেখা ট্রু, আর এদিকে লেখা হচ্ছে টার্ন ইকুয়াল টু আই। হ্যাঁ, এই যে দুটা লাইন লেখা আছে, এই দুটা লাইন মডার্ন আর্কিটেকচারের একটা বড় সমস্যা হচ্ছে এই দুটা লাইন রিঅর্ডার হয়ে যেতে পারে। হুম। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার দুইটা ইনস্ট্রাকশন একটু খেয়াল করে দেখেন, যে ফ্ল্যাগ হচ্ছে একটা আলাদা ডিফারেন্ট জায়গা, ধরেন এটা হচ্ছে আমার আই এবং জে। হুম। ফ্ল্যাগ, সো ফ্ল্যাগের এটা হচ্ছে ধরেন আই, ইউ না, তো ইউ না, এটা হচ্ছে আই, এবং এটা হচ্ছে জে। ঠিক আছে? তো এটার মধ্যে ট্রু ফলস কিছু একটা বসবে, হ্যাঁ, ট্রু বসবে অথবা ফলস বসবে, কিছু একটা বসবে। ভালো। আর এরকম, আর টার্ন হচ্ছে আরেকটা ডিফারেন্ট ভেরিয়েবল। সো টার্নের ক্ষেত্রে আমরা এখানে লিখলাম যে টার্ন, এবং সেটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট একটা মেমোরি স্পেসে আছে। হুম। একটা মনে করেন টার্ন একটা ডিফারেন্স মেমোরি স্পেসে আছে, এবং এটার মধ্যে হয় আই বসে অথবা অর জে, কোনো একটা ভ্যালু হয়তো বসবে, আই বসবে নাহলে জে বসবে, কোনো সমস্যা নাই। তো এদের দুজনের মধ্যে কোনো ইন্টারডিপেন্ডেন্সি নাই। ঠিক আছে? অর্থাৎ কোনো সময় যদি এই মেমোরি লোকেশনে কোনো চেঞ্জ আনার প্রয়োজন পড়ে, অর্থাৎ কেউ যদি বলে না আচ্ছা এটা তো ফলস ছিল, এটাকে এটা এখন ট্রু লিখবো, তাতে এর এর কোনো মাথা ব্যথা আছে? এর কোনো ঝামেলা আছে বলেন তো? হুম? এই টার্নের কিছু আসে যায় যদি ফ্ল্যাগের কোনো চেঞ্জ আসে? কেউ একটু বলেন তো। স্যাররা কি আমার কথা শুনতেছেন? হ্যালো? এই আমার নেট আছে নাকি? জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তো মানে সবাই একটু বিছনায় আরাম করে ঘুমাচ্ছি আর কি। অনলাইন ক্লাস তো, আবার রোজার মাস। স্যার রেকর্ড করলে ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা আছে, সমস্যা নেই, আপনি ঘুম থেকে ও, উঠেই দেখতে পারবেন। তো যেটা বলতেছিলাম, যে এই টার্নের ভ্যালু যদি কোনো চেঞ্জ আসে, তাতে মানে ওর কোনো, সরি, যেটা বলতেছিলাম যে এখানে কোনো চেঞ্জ আসলে এরও কিছু আসে যায় না, অথবা এটার ভ্যালু যদি আই হইলো বা জে হইলো, তাতে এর কিছু আসে যায় না। তো মডার্ন আর্কিটেকচার একটা বিষয় আছে, যদি এই লাইন কোড এবং এই লাইন কোড এদের দুজনের মধ্যে কোনো ইন্টারডিপেন্ডেন্সি না থাকে, তার মানে এর কোনো ভ্যালু যদি এ ইউজ না করে বা এর কোনো ভ্যালু যদি সে ইউজ না করে, তখন
প্রয়োজনে এই অর্ডারটা রিঅর্ডার হয়ে যেতে পারে। অর্থাৎ মডার্ন আর্কিটেকচারে ইট ইজ ভেরি পসিবল যে টার্নের ভ্যালু আগে সেট হবে এবং ফ্ল্যাগের ভ্যালু পরে চেঞ্জ হবে। এটা হওয়া সম্ভব। ফ্ল্যাগের আই ইকুয়াল টু ট্রু, এটা হওয়া পসিবল। কথা বুঝতে পারছেন? যে কোনো একটা সময় টার্নের ভ্যালু আগে চেঞ্জ হয়ে যেতে পারে অথবা ফ্ল্যাগের ভ্যালু পরে চেঞ্জ হতে পারে। যদিও আমাদের কোডটায় আমরা যদি একটু যাই, আমাদের কোডটার মধ্যে দেখবো যে আগে ফ্ল্যাগ চেঞ্জ করছে পরে টার্নের ভ্যালু চেঞ্জ করছে। বাট মডার্ন আর্কিটেকচারে যেহেতু এই দুইটা ইনস্ট্রাকশনের মধ্যে কোনো সম্পর্ক নাই, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে একটা প্রসেসরে থ্রেড এই লাইনটা এক্সিকিউট করবে পরে এই লাইনটা এক্সিকিউট করবে আগে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আপনাদের এই থ্রেড বা এই যে ইনস্ট্রাকশন রিঅর্ডারিং, এই জিনিসগুলো কিন্তু আমি ল্যাবেও দেখাইছি। যে ল্যাবে যখন প্রসেস যখন আমরা ফোর্ক সিস্টেম কল করছিলাম এবং তখন আমি একটা দেখাইছিলাম যে অনেকবার যদি ফোর্ক সিস্টেম কল দেন, 2-4 বার দিলেই দেখবেন যে কখনো কখনো ইনস্ট্রাকশন রিঅর্ডার হচ্ছে, অর্থাৎ কখনো প্যারেন্ট আগে রান হচ্ছে, কখনো চাইল্ড আগে রান হচ্ছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে আগে প্যারেন্ট চলবে না আগে চাইল্ড চলবে। তো এই জিনিসটা ইনস্ট্রাকশন লেভেলেও সেম, কারণ আহ, কোনো একটা থ্রেড এই লাইনটা নিয়ে চলে যেতে পারে এবং সে আগে এক্সিকিউট করে ফেলতে পারে। কারণ এখন আমাদের বর্তমানে সবারই কম্পিউটারে মাল্টি কোর প্রসেসর আছে। এখন এই প্রবলেমটা হইলে কি হইতে পারে? হুম, তো এখানে এই ছবিটা দেওয়া আছে। ছবিটা যদিও একটু স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা জানি না। এই ছবিটায় যেই ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে এখানে এটা তো পেন। তো এই ছবিটায় দেখাচ্ছে যে এই প্রসেস জিরোর টার্নটা আগে ওয়ান হয়ে গেল। হুম, প্রসেস জিরো প্রসেস জিরোর সময় তাহলে টার্ন তো হচ্ছে একটা ভেরিয়েবল। তো আমরা এখানে লিখলাম যে টি ইউ আর এন, টার্ন। একটু সাইজে বড় করা যায় না? টার্ন। এবং এই জায়গায় আমরা এই টার্নের ভ্যালুটা পাচ্ছি এবং বর্তমানে টার্ন ভ্যালু হচ্ছে ওয়ান, মানে আই বা জে। যেহেতু আমরা বলছিলাম পিটারসনের প্রসেস দুইটা সলিউশনের উপর, দুইটা প্রসেসের উপর লিমিটেড। তো এটার ভ্যালু জিরো আর ওয়ান মানে কি? জিরো মানে আই, ওয়ান মানে জে। তো সেই ক্ষেত্রে এই টার্নের মধ্যে ভ্যালু বসলো হচ্ছে ওয়ান। খুবই ভালো। কিন্তু এরপরে একটা সার্টেন টাইম লাইনে প্রসেস ওয়ানের এই অর্ডারটা এক্সিকিউট হয়ে গেল, অর্থাৎ সে আবার টার্নের ভ্যালু ওয়ান থেকে সে মনে করেন এটা কেটে, হ্যাঁ সেটা কেটে ওয়ান থেকে জিরো বানাই দিল এবং ফ্ল্যাগ ওয়ানটা ট্রু করে দিল। তাহলে আমার ফ্ল্যাগটা ছিল এরকম, এটা ছিল জিরো ঘর, এটা ছিল ওয়ান ঘর। ঠিক আছে, বাই ডিফল্ট দুইটাই ফলস থাকে। হ্যাঁ, বাই ডিফল্ট দুইটাই ফলস থাকে। আর এখন সে করলো কি, ফ্ল্যাগের ওয়ানটা ট্রু করে দিল, সো এটা কেটে এটা ট্রু বানাই দিল। খুবই ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক এই কন্ডিশনটায় আমরা যদি একটু এই প্রসেস যেই ওয়ান যেটা আছে, সরি প্রসেস জিরো যেটা আছে সেটার কোডটাই যদি একটু খেয়াল করি, আমরা এটা এক কাজ করি, এটা একটা স্ক্রিনশট তুলে রাখি, নাহলে পরে আবার পাবো না। হুম, যে এই সেম কাজটাই যদি আমরা এখন একটু উপরে যাই এবং দেখি যে কথার কথা জিরোর জন্য, হুম, কি প্রসেস ওয়ানের জন্য কি কি জিনিসটা ছিল? প্রসেস ওয়ানের জন্য এখানে থাকবে হচ্ছে ফ্ল্যাগের জিরো অ্যান্ড টার্ন ইকুয়াল ইকুয়াল আই। ঠিক আছে, প্রসেস এখানে ছিল জিরো অ্যান্ড টার্ন ইকুয়াল ইকুয়াল আই। তো এখানে দেখা যাচ্ছে প্রসেস জিরোর জন্য এই ওয়াইল লুপটা ফেল করবে। ঠিক আছে, কারণ টার্ন ইকুয়াল ইকুয়াল আইও না, টার্ন ইকুয়াল বর্তমানে আমরা রিসেন্টলি দেখেন যে টার্নের ভ্যালুটা আমরা চেঞ্জ করে ফেলছি। আমরা যদি একটু স্ক্রিনশটটায় যাই, এই মাত্র যে স্ক্রিনশটটা তুললাম এইখানে, সো অ্যাকচুয়ালি টার্নের ভ্যালু আগে ছিল, ও না হ্যাঁ ঠিক আছে, টার্ন ইকুয়াল আই সত্যি আছে। টার্ন ইকুয়াল আই মানে হচ্ছে টার্নের ভ্যালু জিরো, ওটা সত্যি আছে প্রসেস ওয়ানের জন্য। কিন্তু এইটা সত্যি নাই। এই যে এই পার্টটুকু আর সত্যি নেই, যে ফ্ল্যাগের যে, ঠিক আছে, ফ্ল্যাগের আইটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি স্ক্রিনশটে তাকাই যে ফ্ল্যাগের আই মানে ফ্ল্যাগের জিরোটা কিন্তু ফলস। তাহলে প্রসেস ওয়ানটা স্বাভাবিকভাবেই তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাবে।
এটা আমি আপনাদের দেখাইছিলাম যে এই while লুপটা ইনফাইনাইট লুপে আটকানো থাকলে তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারে না, এটা একটা ব্যারিয়ারের মতো কাজ করে। বাট যেহেতু প্রসেস 1 এর জন্য এই ফ্ল্যাগের আইটা ফলস, সো এই এই পার্ট থেকে সেই while লুপটা ভেঙে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাবে, কোনো সমস্যা নাই, ঢুকলো। তাইলে প্রসেস বেসিক্যালি প্রসেস জে বা প্রসেস 1 এখন তার ক্রিটিক্যাল সেকশনে কোড রান করতেছে, কোনো সমস্যা নেই তাতে আমাদের। প্রবলেমটা হচ্ছে যে এই একটু সময় পরে ফ্ল্যাগের জিরো ট্রু এই লাইনটা এক্সিকিউট হয়েছে। হ্যাঁ, ফ্ল্যাগের জিরো টু এই লাইনটা এক্সিকিউট হয়েছে। তাইলে আগে আমাদের যেটা অবস্থা ছিল, সেই অবস্থায় একটু যাই। যেমন এখানে ছিল ফ্ল্যাগ, এবং ধরেন ফ্ল্যাগ, তারপরে ফ্ল্যাগের মধ্যে ভ্যালুটা ছিল হচ্ছে বেসিক্যালি 1। না, এটা তো ফ্ল্যাগ না, সরি সরি, এটা হচ্ছে টার্ন। আগে কি ফ্ল্যাগ লিখছি? আচ্ছা, এটা টার্ন, হ্যাঁ, টার্ন। এবং এইখানে ভ্যালুটা ছিল, আগে প্রথমে ছিল জিরো, মানে জিরো থেকে ওয়ান, ওয়ানের থেকে আবার এই লাইন এক্সিকিউট হওয়ার পর জিরো, সো কারেন্ট ভ্যালু হচ্ছে জিরো, জিরো। আর এইদিকে ফ্ল্যাগের মধ্যে জিরো এবং ওয়ান বাই ডিফল্ট দুইটাই ফলস থাকে। ফ্ল্যাগের ওয়ানটা ট্রু ছিল, এখন ফ্ল্যাগের জিরোটাও ট্রু, বাই ডিফল্ট কিন্তু দুইটাই ফলস ছিল, এখন এটাও ট্রু। এই কন্ডিশনটায় যখন প্রসেস, আমরা তো প্রসেস ওয়ান এরটা দেখছিলাম যে প্রসেস ওয়ান ক্রিটিক্যাল সেকশনে ঢুকে গেছে। এবার প্রসেস জিরোর অবস্থা চিন্তা করি। এটাও একটা স্ক্রিনশট নিয়ে রাখি যাতে হারায় না যায়। সো প্রসেস জিরোর ক্ষেত্রে যেটা হবে, সে দেখবে ফ্ল্যাগের ওয়ান অ্যান্ড টার্ন ইকুয়াল ইকুয়াল টার্ন ইকুয়াল ইকুয়াল ওয়ান হবে। তো টার্নের কিন্তু স্যার বর্তমান ভ্যালু ছিল জিরো। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, টার্নের বর্তমান ভ্যালু ছিল জিরো, এই জায়গাটায় টার্নের ভ্যালু কিন্তু জিরো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে প্রসেস জিরোর ক্ষেত্রে এই অংশটুকু ফেল করবে। তার ফ্ল্যাগের যে ট্রু, ঠিক আছে, তার ফ্ল্যাগের ওয়ান টু ঠিক আছে, কিন্তু টার্নের এই অংশটুকু ফেল করবে। মজার বিষয় হচ্ছে প্রসেস জিরো ক্রিটিক্যাল সেকশনে ঢুকে পড়ে। অর্থাৎ এই পার্টিকুলার টাইম লাইনে, হ্যাঁ, আমরা যদি এই টাইম লাইনটা হিসাব করি এবং একটা টাইম লাইন যদি আমরা দেখি, একটা লাইন যদি টানি, ঠিক এই লাইন বরাবর যে টাইমটা আছে, এই টাইমটাই আমরা একটু খেয়াল করে দেখি, প্রসেস ওয়ানও ক্রিটিক্যাল সেকশনে রান হচ্ছে এবং প্রসেস জিরো ক্রিটিক্যাল সেকশনে রান হচ্ছে। তাইলে আমার এই পিটারসনের সলিউশন দিয়ে কি কাজ হলো? প্রসেস ওয়ানও ক্রিটিক্যাল সেকশনে রান হয়ে যাচ্ছে, প্রসেস জিরো ক্রিটিক্যাল সেকশনে রান হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই পিটারসন সলিউশনটা মডার্ন আর্কিটেকচারে কাজ করে না। যদি ইনস্ট্রাকশন রিঅর্ডার হয়, আপনি এমন একটা সার্টেন সিচুয়েশনে পৌঁছতে পারেন, যেই সিচুয়েশনটা আমি মাত্রই আপনাদের সামনে দেখাচ্ছি, যে এই টাইমলাইনটাতে আপনি দেখবেন প্রসেস ওয়ান এবং প্রসেস জিরো দুইজনই ক্রিটিক্যাল সেকশনে কোড রান করতেছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যদি তারা কোনো শেয়ার্ড ভেরিয়েবল অ্যাক্সেস করার চেষ্টা করে, ইনকনসিস্টেন্ট ডাটা আসবে। হুম আমরা প্রডিউসার কনজিউমার প্রবলেম আপনাদের যখন ক্লাসে পড়াইছিলাম, তখন আমরা দেখছিলাম যে একটা প্রডিউসার প্রসেস, সে একটা নতুন ডাটা অ্যাড করলো, কনজিউমার প্রসেস একটা ডাটা কনজিউম করলো। হিসাবে একটা নতুন ডাটা অ্যাড করলে আর ওই কনজিউম করলে টোটাল প্রসেসের যে কাউন্ট, এটাতে চেঞ্জ আসার কথা না। কিন্তু আমরা আমরা আপনাদের প্রথম ক্লাসেই দেখাইছিলাম যেটা এখানে কাউন্টটা চেঞ্জ হয়ে যায়, হয় ৪ আসে নাহলে ৬ আসে, অথচ অ্যাকচুয়াল অ্যান্সার ৫। তো সেই প্রবলেমটাই তো আবার হবে। দুজনই যদি একই টাইমে, at the same time, at the same timeline, if both of the processes can access their critical sections, তাহলে তো আমার সেই প্রবলেমটা সলভ হলো না। আচ্ছা, তাহলে পিটারসন সলিউশনের আমরা দেখছিলাম যে তিনটা জিনিসই কাজ করে। আমাদের মিউচুয়াল এক্সক্লুশন, প্রগ্রেস এবং বাউন্ডেড ওয়েটিং তিনটাই কাজ করে। কিন্তু এটার একটা বড় দুর্বলতা হচ্ছে মডার্ন আর্কিটেকচারে ইনস্ট্রাকশন রিঅর্ডারিং হওয়ার কারণে একটা সার্টেন টাইমলাইনে এই পিটারসন সলিউশনটা ফেল করতেছে। যেই কাজে এটা সলিউশনটা আসছে, যেই প্রবলেমটা সে সলভ করছে, সেই প্রবলেমটা সে সলভ করতে পারে না। আচ্ছা, তাহলে এই টুলটা দিয়ে আমাদের তেমন কোনো কাজ হইল না। এবার আমরা দেখব হার্ডওয়্যার বেসড সিঙ্ক্রোনাইজেশন টুল কিছু আছে কিনা। তো হার্ডওয়্যার বেসড কিছু ইনস্ট্রাকশন আছে, যেমন টেস্ট এন্ড লক, টেস্ট এন্ড সেট এবং কম্পেয়ার এন্ড সোয়াপ। এই দুটো আমরা একটু জিনিসটা দেখব। আচ্ছা, তাহলে পিটারসনের সলিউশন, এটা যে এটার এটার সলিউশন কি, মানে এটার একটা প্রবলেম, এই মডার্ন আর্কিটেকচারের প্রবলেম কি,
সেটা যদি প্রশ্ন আসে পারবেন না লিখতে অ্যান্সার স্যাররা? হ্যালো? পারবো স্যার, ট্রাই হ্যাঁ, করবো। আচ্ছা। তারপরে মেমোরি ব্যারিয়ার দেখতেছি না, আমরা একটু সিনক্রোনাইজেশন হার্ডওয়্যারে চলে যাই। প্রথমেই যে হার্ডওয়্যার ইনস্ট্রাকশনটা দেখবো সেটার নাম হচ্ছে টেস্ট অ্যান্ড সেট। আর টেস্ট অ্যান্ড সেটের জিনিসটা অনেকটা এরকম, আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনি একটা একটা ওয়াশরুম, মানে আমরা এরকম বিভিন্ন সময় মার্কেট বা বিভিন্ন জায়গায় যাই না, আমাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো একটা পাবলিক ওয়াশরুমের এরকম একটা দরজা আছে, হ্যাঁ। আর এই ওয়াশরুমে এখানে একটা টেবিল আছে। হুম, এখানে একটা ধরেন একটা টেবিলের মতো আছে, হ্যাঁ। তো এই টেবিলটার মধ্যে একটা লক, একটা চাবি একটা মানে তালা রাখা, তালা। হুম, এখানে একটা তালা রেখে দিছে তারা, একটা তালা রাখা আছে। তো বেসিক্যালি সিস্টেম হচ্ছে যে ধরেন আমি আসলাম ওয়াশরুমে যাব, তো এই ওয়াশরুমে সিটকানি টিটকানি নাই, কিছুই নাই, একটা হ্যাজবল আছে এরকম। তো বেসিক্যালি যে ওয়াশরুমটা ইউজ করতে চায় সে ভিতরে ঢুকে এই তালাটা সাথে করে নিয়ে যায় এবং এখানে লক করে রাখে। তো অন্য কেউ যদি আসে, হ্যাঁ, ধরেন একজন তো ভিতরে ঢুকছে এবং সে লক করে রাখছে, অন্য কেউ যদি আসে দেখে টেবিলের মধ্যে কোনো লক টক নাই, তো তখন সে দাঁড়ায় থাকে, সে ওয়েট করে যে আচ্ছা এই প্রসেসটা যদি তার ওয়াশরুমের কাজটা শেষ করে বের হয়, তখন সে আবার এখানে লকটা রাখবে, ওই লকটা নিয়ে আমি আবার ঢুকবো। এই উদাহরণটা কি স্যাররা বুঝতে পারতেছেন? হুম, ব্যাপারটা কি বুঝতে পারতেছেন উদাহরণটা? কারণ এই বিষয়টা আমি অনেকবার টানবো সামনে কোডগুলো এক্সাম্পল দেওয়ার সময়। হ্যালো, শুনতেছেন? না, আমার বন্ধু। মানে বেসিক্যালি এই এমনও হচ্ছে সিচুয়েশনটা এরকম যে এখানে একটা ওয়াশরুম আছে, হ্যাঁ, কিন্তু ওয়াশরুমটার মধ্যে কোনো সিটকানি নাই। সিস্টেম হলো যে ওয়াশরুমে যাবে সে একটা তালা নিয়ে যাবে এবং ভিতর থেকে তালাটা লক করে দিবে। আবার ওয়াশরুম শেষ করার পর দরজা থেকে বাইর হবে, এই তালাটা আবার টেবিলে রেখে দিয়ে আসবে। তো এখন ধরেন একজন ঢুকলো এবং সে তালাটা লাগাই দিয়ে আসলো। তো আরেকজন লোক আসলো, হ্যাঁ, আরেকটা পার্সন সে আসলো। তো সে এসে দেখলো এখানে কোনো তালা নাই, তালাটা অলরেডি ভিতর থেকে লক করা। তো সে এখানে দাঁড়ায় থাকবে, ওয়েট করবে, এখানে ওয়েট করবে, ওয়েটিং। এবং এই ওয়েটিং করবে যে এই লোকটা বের হয় কিনা। এই লোকটা যদি বের হয় এবং তালাটা যদি আবার এখানে রেখে আসে, এই প্রসেসটা তখন এই তালাটা নিয়ে তখন সে আবার 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 যাবে। তখন সে আবার লক করবে এবং এরপরে পিছনে ধরেন আরেকজন আসবে, হ্যাঁ, এই লোকটার জায়গায় তখন আরেকজন ওয়েট করবে। এই সিস্টেমে আমাদের কোডটাও কাজ করতেছে। আমরা একটু টেস্ট এন্ড সেটের কোডটা একটু দেখি। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের একটা ভ্যারিয়েবল থাকবে, যে ভ্যারিয়েবলটার নাম থাকবে লক। একটা ভ্যারিয়েবল থাকবে, ভ্যারিয়েবলটার নাম থাকবে হচ্ছে লক, হ্যাঁ, লক। এবং স্বাভাবিকভাবে আপনার এগুলো আগেই পড়ছেন যে যখন আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তখন তার জন্য একটা মেমোরি স্পেস নেওয়া হয়। এই মেমোরি স্পেসটার একটা অ্যাড্রেস থাকে, হ্যাঁ, ধরেন 0x012 এরকম কিছু একটা অ্যাড্রেস থাকে। আর এটার ভিতরে লকের একটা ভ্যালু থাকে। সো লকের ভ্যালুটা হচ্ছে একটা বুলিয়ান টাইপের ভ্যালু। হ্যাঁ, লকের ভ্যালুটা হইতে পারে 0 অথবা 1। লকের ভ্যালু হইতে পারে 0 অর 1। আচ্ছা, তাহলে লক 0 মানে কি? লক 0 মানে হচ্ছে যে এই লকটা অ্যাভেলেবল। ঠিক আছে? তাহলে 0 এটার মিনিং হচ্ছে অ্যাভেলেবল। অ্যাভেলেবল মানে লকটা এখন আপনি নিতে পারেন। আর কেউ যদি লকটা নিয়ে চলে যায়, হ্যাঁ, তখন এই লকের ভ্যালু হয়ে যায় 1। তাহলে 1 এটার মানে হচ্ছে অকুপাইড, মানে লকটা কেউ একজন নিয়ে চলে গেছে। লকটা কেউ একজন নিয়ে চলে গেছে, অকুপাইড। তো লকটা যেহেতু 0 বা 1 যে কোনো একটা ভ্যালু বসতে পারে, বাই ডিফল্ট এই লকের ভ্যালুটা থাকে 0। তার মানে একদম শুরুতে এই লকটা তো কেউ আসে নাই, ধরেন কোনো মানুষ টানুষ এখনো আসে নাই,
হ্যাঁ, বাই ডিফল্ট লকটা অ্যাভেলেবলই থাকবে। সো বাই ডিফল্ট এটার ভ্যালু থাকবে 0, এটার ভ্যালু থাকতেছে 0। এইবার দেখবেন যে কিভাবে চেঞ্জ আসে, বিষয়টা কিভাবে পরিবর্তন হয়। আচ্ছা, তো প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে যে অনেকগুলা প্রসেস, মানে অনেকগুলা মানুষ একসাথে ওয়াশরুমে ঢুকতে চেষ্টা করবে, কিন্তু সবাই মিলে তো ওয়াশরুমে ঢুকলে সমস্যা, ঠিক না? আমি মানে যে কোনো একজন ঢুকতে হবে আর কি। তো সবাই দৌড়াচ্ছে ওয়াশরুমের দিকে, মনে করেন ইফতারের পরে সবারই ওয়াশরুমে যাওয়া লাগবে, সে সবাই দৌড়াচ্ছে। কেউ একজন এই লকটা ধরতে পারে, কোনো একটা প্রসেস, প্রত্যেকটা প্রসেসই এই কোডটুকু রান করতেছে, এবং প্রত্যেকেই তাদের ক্রিটিক্যাল সেকশন, তাদের এই ওয়াশরুমের ক্রিটিক্যাল কাজটা তারা করতে যাচ্ছে। কিন্তু পারবে কয়জন? যে কোনো একটা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস এই কাজটা করতে পারবে, সে তার কাজ কমপ্লিট করার পর অন্যরা সুযোগ পাবে। তো তাদের মধ্যে একটা ফাইটিং, একটা রেস লেগে যাবে যে সবগুলা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস লকের ভ্যালুটা পাবে, এবং সে কি করবে, লকের অ্যাড্রেসটা এই টেস্ট এন্ড সেট, এই আপনাদের কাছে যেটা আমরা ফাংশন বলি, বাট আমরা এই জায়গায় এটাকে ফাংশন বলবো না, আমরা এটাকে একটা অপারেশন বলবো। সো এই টেস্ট এন্ড সেট অপারেশনের কাছে এই লকের কারেন্ট অ্যাড্রেসটা সে পাঠাই দিবে। লকের কারেন্ট অ্যাড্রেসটা চলে আসলো। তো লকের কারেন্ট অ্যাড্রেস হচ্ছে স্যার 0। আমি আগেই বলছিলাম বাই ডিফল্ট লকটা এখানে থাকে, লকের কারেন্ট অ্যাড্রেস 0। সো টেস্ট এন্ড সেট রিসিভ করলো হচ্ছে 0। টেস্ট এন্ড সেট এই অপারেশনটা সে রিসিভ করবে বেসিক্যালি 0। তো সে যখন 0 রিসিভ করলো, সে, আমরা একটু কোডের স্ট্রাকচারটা একটু দেখে আসি। তো আমরা সবাই জানি যে কোনো এম্পারসেন্ট দিয়ে মেমোরি পাঠায়, আর ওই মেমোরির অ্যাড্রেসটা সে রিসিভ করে একটা পয়েন্টার ভেরিয়েবলের মাধ্যমে। সো বুলিয়ানের একটা পয়েন্টার ভেরিয়েবলের মাধ্যমে এটা রিসিভ করলো, এবং যা রিসিভ করলো সেটাই সে আর ভি নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবে। তার মানে হচ্ছে আর ভি আরেকটা ডিফারেন্ট ভেরিয়েবল এই টেস্ট এন্ড সেটের ভিতরে, এটার নাম দিছে আর ভি, এবং এটার মধ্যে বর্তমানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0। বর্তমানে এটার মধ্যেও ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0। তাহলে বাই ডিফল্ট, প্রথমে একদম বাই ডিফল্ট লকটা 0, 0 মানে অ্যাভেলেবল, লকটা এখানে বসে আছে। একজন লোক আসলো, এবং লোক আসার সাথে সাথে সে এই ফাংশনের মধ্যে 0 পাঠাইলো, কারণ লকের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। এই ভ্যালুটাই আরভির মধ্যে সেভ করে রাখা হয়েছে, খুবই ভালো, কোনো সমস্যা নেই। দেন যেটা করা হলো, সে টার্গেটের ভ্যালু, দেখেন, স্টার টার্গেট তার মানে কি, ওই যেই যেটার মেমোরি অ্যাড্রেস আমার কাছে আসছে, সেই মেমোরি অ্যাড্রেসের কন্টেন্টটা তুমি চেঞ্জ করে দাও, সেটা তুমি ট্রু বানাই দাও, বা আমরা যেটা 1 বলি, আমরা সেটা বলতেছে 1। সো এইটা এখন যেটা হয়ে যাবে, এটা হচ্ছে 0 কেটে এখানে 1 বসে যাবে, লকের ভ্যালু 1 বসে যাবে। রিটার্ন আরভি, তুমি কি রিটার্ন করো? আরভি। সে দেখেন, সে লকের ভ্যালু চেঞ্জ করছে 1, কিন্তু রিটার্ন করছে কি? আরভি। তাহলে এই ফাংশনটা থেকে রিটার্ন কি আসবে? 0। খুবই ভালো, কোনো সমস্যা নেই। এবার আবার ওই যে প্রসেসে চলে যাই। হোয়াইল লুপের ভিতরে এই ফাংশনটা কল দেওয়া হয়েছে, এই ফাংশন থেকে কিছু একটা ভ্যালু রিটার্ন আসছে। কি রিটার্ন আসছে? 0। 0 রিটার্ন আসছে। এখন আমাকে বলেন, হোয়াইলের যদি 0 রিটার্ন আসে, তাহলে কি হয়? এই লুপটা ব্রেক হয়ে যায় না? হোয়াইলের যদি 0 রিটার্ন আসে, এটুকু তো বুঝেন নাকি? হোয়াইলের 0 মানে যে লুপটা ভেঙে যাচ্ছে। হ্যালো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে তাহলে কি হবে? হোয়াইলের 0 যদি লুপটা ভেঙে যায়, তখন সে তার ক্রিটিক্যাল সেকশন রান করে ফেলবে। অর্থাৎ অনেকগুলা মানুষের মধ্যে যে কোনো একজন ওয়াশরুমের তালাটা পেয়ে যাবে, সে ওয়াশরুমে ঢুকে যাবে, এবং সেই তালাটা সে বেসিক্যালি আটকায় দিবে। ঠিক আছে? তার ক্রিটিক্যাল কাজ শেষ। এই কাজটা শেষ করার পর, ক্রিটিক্যাল সেকশনের কাজ শেষ করার পর, সে আবার লকের ভ্যালু ফলস বানিয়ে দিচ্ছে। তার মানে কি? লকের ভ্যালু ছিল 1, এবার এটা আবার কেটে হয়ে যাবে 0। 0 মানে কি? অ্যাভেলেবল। তার মানে তার ওয়াশরুমের কাজ শেষ। সে এখন এই লকটা আবার এখানে বসায় রাখলো, লকের ভ্যালু 0, এবং সে চলে গেল। এইবার অন্য প্রসেসগুলো আবার, ঠিক আছে, অন্য প্রসেসগুলো আবার ধস্তাধস্তি করবে, কেউ একজন পাবে। সে পাইলে সে এই লকের ভ্যালুটা এই টেস্ট এন্ড সেট লকের মধ্যে পাঠাবে, সেখান থেকে রিটার্ন আসবে 0।
জিরো রিটার্ন আসলে ওই প্রসেসটার জন্য while লুপটা ব্রেক করবে, সেই প্রসেসটা তার ক্রিটিক্যাল সেকশন রান করার সুযোগ পাবে। সে তার কাজ শেষ করার পর সে আবার লকটাকে ফলস করে দিবে, এবং লকটাকে ফলস করলে তারপরে সে সে ওয়াশরুম থেকে চলে গেলো, এবার অন্যরা আবার ধস্তাধস্তি শুরু। তো আমাদের পিটারসনের যে মেইন প্রবলেমটা ছিল, যে জিনিসটা দুইটা প্রসেসের মধ্যে লিমিটেড ছিল, ধরেন প্রসেস P0 এবং P1 বা PI এবং PJ। হ্যাঁ, প্রসেস P0 আর P1 এই দুজনের মধ্যেই লিমিটেড ছিল। বাট এই টেস্ট এন্ড সেট লকে যে সুবিধাটা হয়েছে, এখন আমাদের যদি P0, P1, P2, P3, P4 অনেকগুলা প্রসেসও থাকে, এবং সবাই যদি ওয়াশরুমে ঢুকতে চায়, যে কোনো একজন পারবে। ধরেন P1 পারলো, তখন বাকিদের কি অবস্থা হবে এটা একটু দেখে আসি। হ্যাঁ, P1 যখন ওয়াশরুমে বসে আছে, তখন অন্যরা কোডে কি দেখতেছে। অন্যদের কোডে যেটা চলতেছে সেটা একটু দেখি। তারাও সেম টেস্ট এন্ড সেট ব্লকে লকের ভ্যালু পাঠাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যে কোনো একটা প্রসেস সে যদি লকটা নিয়ে চলে যায়, যে কোনো একটা প্রসেস সে যদি লকটা নেয়, তখন সাথে সাথে টেস্ট এন্ড সেট লকের মাধ্যমে যেই ভ্যালুটা রিটার্ন আসে, সেটা হচ্ছে ওর জন্য জিরো রিটার্ন আসে। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন যে লকের মেমোরি অ্যাড্রেসে সে কিন্তু ট্রু বানায় দেয়। লকের মেমোরি অ্যাড্রেসটা সে কিন্তু ট্রু বানায় দেয়। তার মানে এই, আমরা যদি একটু মুছে দিই এগুলা, হুম, এবং লকের বাই ডিফল্ট ভ্যালু থাকে তো জিরো, রাইট? কিন্তু এই টেস্ট এন্ড সেট লকে ধরেন P1 এই টেস্ট এন্ড সেট লকে ঢুকাইলো, সে কিন্তু এটা চেঞ্জ করে 1 বানায় দেয়। তখন আমরা চিন্তা করি যে P0 কিংবা P2 কিংবা P4, হ্যাঁ, বা এটা একই কথা দুইবার লিখছে, P3 হবে। হ্যাঁ, এই প্রসেসগুলোর ক্ষেত্রে কি হবে? এই প্রসেসগুলা যখন লকের অ্যাড্রেসটা সেন্ড করবে টেস্ট এন্ড সেটের মধ্যে, তখন কি আসবে? এখানে কিন্তু ভ্যালু আসবে 1, এবং ওই সব ফাংশন থেকে এই টেস্ট এন্ড সেটের রিটার্ন আসবে হচ্ছে 1। যেটা P0 এর জন্য আসছিল 0, ওর জন্য রিটার্ন আসবে 1। সো ওই প্রসেসগুলোর কি হবে? ওই প্রসেসগুলোর ক্ষেত্রে এখানে while এর মধ্যে রিটার্ন আসবে 1। খেয়াল করেন, অনেকগুলা প্রসেস, এর মধ্যে যে কোনো একজনের রিটার্ন আসবে 0, বাদ বাকি সবার রিটার্ন আসবে কি? 1। while যদি 1 হয়, তখন আপনাদের লাস্ট ক্লাসে পড়াইছিলাম যে যেহেতু এই স্টেটমেন্টটার পর একটা সেমিকোলন দেওয়া, তার মানে এটার কোনো বডি নাই। এই while লুপটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা একটা ইনফাইনাইট লুপের মধ্যে আটকায় যাবে। আমাদের ক্লাসে জিনিসটা দেখাইছিলাম যে এটা একটা ইনফাইনাইট লুপের মধ্যে এইটুকু অংশ আটকে যাবে, এই লাইনটার পরে আর নামবে না। কোড কিন্তু অন্যান্য প্রসেসগুলোর জন্য, ঠিক আছে, এই লাইনের পরে আর নামবে না। সো যেটা হচ্ছে, আমাদের সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপারটাই ছিল এরকম যে একজন যদি ওয়াশরুমে ঢোকে, অন্যরা কিন্তু ওয়েট করতে হবে। তখন এই এই লোক ইনফাইনাইট লুপ পড়ে যাবে, এই লোক ইনফাইনাইট লুপে পড়ে যাবে, এই লোক ইনফাইনাইট লুপে পড়ে যাবে, সেও ইনফাইনাইট লুপে পড়ে যাবে। শুধুমাত্র এই লোকই তার ক্রিটিক্যাল সেকশনের কাজ করতে পারবে। এ যখন ক্রিটিক্যাল সেকশন কাজ করে, যখন সে আবার লকটা ফলস করে দিয়ে যায়, তখন এই 4-5 জনের মধ্যে কেউ একজন আবার তার ক্রিটিক্যাল সেকশন রানের সুযোগ পাবে। ধরেন কথার কথা P2 পাইলো, তখন বাকিরা ওয়েটিং এ থাকবে। এরপরে ধরেন কথার কথা P0 পাইলো, বাকিরা ওয়েটিং এ থাকবে। তারপরে P4 পাইলো, বাকিরা ওয়েটিং এ থাকবে। তারপর P3 পাইলো, বাকিরা ওয়েটিং এ থাকবে। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা প্রসেস তাদের ক্রিটিক্যাল সেকশন একেবারে সুন্দর মতো রান করলো, প্রত্যেকেই ওয়াশরুমে ঢুকতে পারলো, তাদের ক্রিটিক্যাল কাজ সেরে তারা বাসায় চলে যেতে পারলো। তাহলে এটা হচ্ছে আমাদের টেস্ট এন্ড সেট লক। কম্পেয়ার এন্ড সোয়াপ, এটাও এই একই একই অ্যাক্টিভিটি করে। বাট আমাদের কি আজকে সময় হবে? আপনাদের কি এটার পরে ক্লাস আছে? হুম, হ্যালো, না স্যার, ক্লাস তো নাই আর। এই 11:40-এর পর কি ক্লাস আছে? না স্যার, নাই। আচ্ছা, তাহলে আমি একটু টাইম নেই, কম্পেয়ার এন্ড সেটটা একটু পড়াই দিই, কম্পেয়ার এন্ড সোয়াপটা। তাহলে একসাথে দুইটা হয়ে গেলে আপনাদের একটু লাস্ট স্যার, বুঝতে সহজ এটাই হবে। আমাদের লাস্ট ক্লাস। আজকের দিনে এটাই লাস্ট ক্লাস, তাই না? আচ্ছা, তাহলে আমি এটা একটু পড়াই দিই, তাহলে মনে করেন যে আপনাদের একটু ইজি হয়ে গেল। এই কম্পেয়ার এন্ড সোয়াপটা হচ্ছে সেম আরেক ধরনের হার্ডওয়্যার টুল। এটারও ইউজ আছে। এটা কেন আসছে এটাও বোঝাচ্ছে, একটু পরে বোঝাচ্ছি। আগে একটু কোডটা একটু বুঝাই নি, কোডটা কিভাবে কাজ করতেছে। সো বেসিক্যালি কম্পেয়ার এন্ড সোয়াপ এই ফাংশনটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে লকের অ্যাড্রেসও পাঠায়,
এক্সট্রা আরো দুইটা ভ্যালু পাঠায়, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তো এখানে ভালো মতো দেয় নাই আসলে কোডটা, এটা আপনাদের বইতে ভালো মতো আছে। এই কম্পেয়ার এন্ড সোয়াপের কোডটা এখানে ভালো মতো দেওয়া আছে, যে সে হচ্ছে এখানে ভ্যালু বলতে ওরা লকের ভ্যালুটা বুঝাচ্ছে। হ্যাঁ, এখানে বেসিক্যালি আমি লকের অ্যাড্রেসটাই পাঠাবো। হ্যাঁ, এবং আরো দুইটা এক্সট্রা ভ্যারিয়েবল পাঠাবো, একটার নাম হচ্ছে এক্সপেক্টেড, একটার নাম হচ্ছে নিউ ভ্যালু। এক্সপেক্টেড এর প্যারামিটার হিসেবে পাঠাবো 0, নিউ ভ্যালুতে প্যারামিটার হিসেবে পাঠাবো 1। সো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, আম, এক্ষেত্রেও আমরা একটু দেখে আসি যে কি অবস্থা। আরে, তো এই ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকমই, যে আমাদের একটা ছিল লক, এবং লকের তো বাই ডিফল্ট ভ্যালু থাকে কি 0 আর 1 আগের মতোই। সো বাই ডিফল্ট ভ্যালু ছিল হচ্ছে 0, তার মানে লকটা অ্যাভেলেবল। হ্যাঁ, এই লকটা আমরা ইউজ করতে পারবো। ডিফল্ট ভ্যালু ছিল 0। আচ্ছা, এখন এক্সপেক্টেড এ ভ্যালু পাঠাইছে হচ্ছে 0, নিউ ভ্যালুতে ভ্যালু পাঠাইছে হচ্ছে 1। এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে টেম্প, টেম্পের মধ্যে এই ভ্যালুটাই বসাইছে, তাহলে আরেকটা ভ্যারিয়েবল পাইলাম, এটার নাম হচ্ছে টেম্প, এবং টেম্পের মধ্যে যেটা আসে সেটাই বসানো। টেম্পের মধ্যে লকের যে ভ্যালুটা আসে সেটাই বসানো, অর্থাৎ টেম্পের মধ্যেও ভ্যালু হচ্ছে 0। টেম্পের মধ্যেও বেসিক্যালি 0 বসানো। আচ্ছা, ভালো। তারপরে বলতেছে যে যদি ভ্যালু ইকুয়াল ইকুয়াল এক্সপেক্টেড। আচ্ছা, এখন ভ্যালুর ভ্যালু কত, মানে এখানে যেই ভ্যালুটা আসছে, লকের যেই ভ্যালুটা আমি নিচের থেকে পাঠাইছি, এটাও 0, এটাও 0। তাহলে বেসিক্যালি ইফ লুপটা, মানে ইফ এর যে কন্ডিশনটা, এটা ট্রু হবে, এবং এই ভ্যালুর মধ্যে তখন নিউ ভ্যালুটা বসবে। নিউ ভ্যালু কোনটা? নিউ ভ্যালু হচ্ছে স্যার এইটা। হ্যাঁ, দিস ওয়ান ইজ দ্য নিউ ভ্যালু। তাহলে ভ্যালুর আগে ভ্যালু ছিল হচ্ছে 0, এখন এই ভ্যালুটা বসবে, কেটে গিয়ে বসবে 1। এবং রিটার্ন টেম্প, সে দেখেন সে ভ্যালু চেঞ্জ করে দিল, সে অর্থাৎ সে ও আচ্ছা, এটা তো না, ইরেজারটা কোথায়? ইরেজার করি, ছোট করি। এই জায়গায় হচ্ছে ভ্যালু, কারণ বেসিক্যালি স্টার ভ্যালু মানে হচ্ছে লকের অ্যাড্রেস। ঠিক আছে, লকের অ্যাড্রেসের মধ্যে যে কন্টেন্টটা আছে সেটা চেঞ্জ করে দাও, সে লকের ভ্যালু 1 করে দিল। টেম্পের ভ্যালু 0 ছিল, এক্সপেক্টেড এর ভ্যালু 0 ছিল, নিউ ভ্যালু বদলায় বসে গেল, রিটার্ন টেম্প, টেম্প রিটার্ন করো। অর্থাৎ এই ফাংশনটা থেকে কম্পেয়ার এন্ড সোয়াপ, এই আমরা তো ফাংশন বলি, বাট এটাকে আমরা বেসিক্যালি এখন থেকে অপারেশন বলবো। এই অপারেশন থেকে রিটার্ন যাবে হচ্ছে 0। এটা হলো মেইন কথা, এটাও আমরা একটু স্ক্রিনশট তুলে রাখি যাতে পরে ইউজ করতে পারি। সো আমাদের এই ভ্যালুটার মধ্যে আমরা একটু দেখি এবার যে কোডটা কিভাবে কাজ করে। তাহলে আগের মতোই ব্যাপারটা সেম, যে এখানে একটা ওয়াশরুম, এখানে একটা টেবিল, এবং সেখানে একটা তালা। হ্যাঁ, অনেকগুলা মানুষ ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, অনেকগুলা মানুষ ওয়েট করতেছে, সবাই যেতে চায় ওয়াশরুমে। এবং আমরা বলছিলাম যে লক, লকের যে ভ্যালুটা, এটা 0 মানে হচ্ছে অ্যাভেইলেবল। হ্যাঁ, এটা 0 মানে হচ্ছে অ্যাভেইলেবল, মানে লকটা আছে, আপনি নিতে পারবেন। আর 1 মানে হচ্ছে অকুপাইড। সো 1, এটার মানে হচ্ছে অকুপাইড। এগুলো আগেও বলে আসছি, মানে লকটা নিতে পারবেন আর লকটা নিতে পারবেন না। 1 মানে হচ্ছে এখন একজন নিয়ে গেছে, এখন আপনি নিতে পারবেন। এখন এরকম অনেকগুলো প্রসেস, P0, P1, P2, P3, P4, প্রত্যেকটা প্রসেসই এই কোডটুকু রান করতেছে। হুম, যেটা আপনাদের স্লাইডেও দেওয়া আছে কিনা একটু দেখে আসি। হ্যাঁ, দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রসেসই এই কোডটা রান করতেছে।
এখন আমরা দেখব যে কোনো একটা প্রসেসের ক্ষেত্রে মানে আমরা তো জানি সিনক্রোনাইজেশন মানে হচ্ছে এই অনেকগুলা প্রসেস ওয়াশরুমে ঢুকতে চায়, কেউ একজন পারবে, বাকিরা সব দাঁড়ায় থাকে, এরকম একটা বিষয়। তো এটা হয় কিনা আমরা একটু দেখি। প্রথমেই সে যে কাজটা করে, এই প্রসেসগুলার যারা যারা লকটা অ্যাকোয়ার করতে চায় তাদের একটা অ্যারে থাকে। হুম, যারা যারা লকটা অ্যাকোয়ার করতে চায়, যেমন আমরা এখানে প্রসেসগুলোর নাম দিতে পারি। ধরেন এটা P0, এটা P1, এটা P2, P3, এরকম অনেক লোক দাঁড়ায় আছে। সবাই এই লকটা ধরতে চাচ্ছে, লকটা নিয়ে নিতে চাচ্ছে। তো তাদেরকে আমরা একটা অ্যারের মধ্যে রাখবো, যে P0, P1, P2, P3, এবং বাই ডিফল্ট সবার ভ্যালু থাকবে ফলস। হ্যাঁ, এখন ধরেন কথার কথা P1 প্রসেসটা বললো যে আমি লকটা নিতে চাচ্ছি, তখন তার ফলসটা কেটে আমরা বসাই দিব হচ্ছে ট্রু। তার ফলসটা কেটে আমরা বসাই দিব হচ্ছে ট্রু। এটা হচ্ছে ফার্স্ট লাইনের কোড। ওয়েটিং এর I ইকুয়াল টু ট্রু। তাইলে P0 এর জন্য P0 ট্রু, মানে ওয়েটিং এর 0 ট্রু। হ্যাঁ, যদি P0 বলে আমি যেতে চাই তাহলে এটা ট্রু হবে। যদি P2 বলে তার জন্য এটা ট্রু হবে। এক একজন এক একটা জন্য আমরা ধরে নিলাম যে আপাতত আমরা P1 এর ক্ষেত্রে একটু চিন্তা করে দেখি যে P1 সে ওয়াশরুমে যেতে যাচ্ছে, আর বাদ বাকি কেউ আপাতত এই লকটা নেওয়ার তাদের কোনো আগ্রহ নাই, সেই লকটা অ্যাকোয়ার করতে চায় না। ভালো। তারপরে একটা ভ্যারিয়েবল লিখছে কি ইকুয়াল টু 1। তো আমরাও এই ভ্যারিয়েবলের বরাবরে লিখে রাখি কি, এবং আমরা সবাই জানি যে ভ্যারিয়েবলের জন্য একটা মেমোরি স্পেস থাকে, এবং এটার মধ্যে সে ভ্যালু লিখে রাখছে হচ্ছে 1। থাকলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, while ওয়েটিং এর I and কি ইকুয়াল ইকুয়াল 1। সো এখানে while লুপের মধ্যে ওয়েটিং এর I মানে হচ্ছে P এর I ট্রু, P এর I ট্রু, কোনো সমস্যা নাই। and কি ইকুয়াল ইকুয়াল 1, হ্যাঁ কি এর ভ্যালুও 1, তার মানে এটাও ট্রু এটাও ট্রু, while লুপের ভিতরে ঢুকে যাবে। এটা কিন্তু while লুপের বডি। এর অন্যগুলাতে আপনাদের খেয়াল আছে কিনা জানি না, অন্যগুলাতে কিন্তু এখানে সেমিকোলন ছিল, কিন্তু এখানে কিন্তু এই সেমিকোলনটা নাই। এখানে কিন্তু বডি। হ্যাঁ, এটা এটা কিন্তু ফাংশনের বডি। মানে while লুপের ভিতরে এই 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 অংশটুকু কাজ চলতেই থাকবে যতক্ষণ না while লুপ ফলস না। এগুলো আমাদের বেসিক প্রোগ্রামিং, আমরা এগুলো আশা করি সবাই পারি। সো কম্পেয়ার এন্ড সোয়াপের ভিতরে সে লকের প্রেজেন্ট ভ্যালু 0 এবং 1 এই তিনটা জিনিস পাঠাবে। তাহলে P1 প্রসেসের জন্য কম্পেয়ার এন্ড সোয়াপের মধ্যে আমরা কি কি ভ্যালু পাঠাবো? কম্পেয়ার এন্ড সোয়াপ, তার মধ্যে আমরা পাঠাবো হচ্ছে লকের প্রেজেন্ট ভ্যালু। আমি বলছিলাম লকের বর্তমান ভ্যালু কত? 0, কারণ লকটা অ্যাভেলেবল আছে, টেবিলে দেখা যাচ্ছে লকটা। সো সেখানে সে ভ্যালুটা পাঠাবে হচ্ছে 0। সে এটা পাঠাবে না, সে অ্যাকচুয়ালি পাঠাবে হচ্ছে লকের মেমোরি অ্যাড্রেস, লকের মেমোরি অ্যাড্রেস হুইচ ইজ 0, যেটার ভিতরে 0ই দেওয়া আছে, এবং 0,1 এই দুইটা ভ্যালু পাঠাবে। এবং আমি আপনাদের দেখাইছি যে কিভাবে এই লকের বাই ডিফল্ট ভ্যালু 0 থাকবে, এখানে 0 থাকবে, এখানে 1 থাকবে, এখান থেকে কিভাবে কম্পেয়ার সব থেকে 1 রিটার্ন আসে। কম্পেয়ার সব থেকে কি রিটার্ন আসে একটু দেখে আসি। কম্পেয়ার সব থেকে আমাদের রিটার্ন আসে হচ্ছে টেম্প, মানে 0 রিটার্ন আসে। কম্পেয়ার সব থেকে 0 রিটার্ন আসে। আপনি যদি লকের বাই ডিফল্ট ভ্যালুটা পাঠান, এক্সপেক্টেড এর মধ্যে 0 পাঠান, নিউ ভ্যালুর মধ্যে 1 পাঠান, ওখানে টেম্পের মধ্যে কারেন্ট ভ্যালুটাই সেভ হয়ে থাকে, ওই ভ্যালুটাই রিটার্ন আসে। আচ্ছা, সেও গেল, সমস্যা নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে তাইলে কি এর এই অংশটুকুতে আমরা একটু দেখি, এই লাইনটুকুতে কম্পেয়ার এন্ড সোয়াপ চালানোর পরে ওইখান থেকে কত রিটার্ন আসছে? 0। তাহলে কি এর মধ্যে কত বসবে ভ্যালুটা? 0। হ্যাঁ, এখানে কি কত হয়ে যাবে তাহলে? কি এর মধ্যে ভ্যালুটা হয়ে যাবে কি ইকুয়াল টু, তাহলে 0 হয়ে যাচ্ছে। হুম, কি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কি যদি 0 হয়, একবার তো ওয়াইল লুপে আমি চেক করছি এবং ভিতরে ঢুকছি, দ্বিতীয়বার যখন লুপে আবার চেক করবো যে ওয়েটিং এর আই কি ট্রু, হ্যাঁ ট্রু, কি ভ্যালু 1 না, কি তো এখন 1 না, কি তো 0। তাইলে কি এই এই লুপটা চলবে? কেউ একজন বলেন তো, এই লুপটা কি আর চলবে? হুম, হ্যালো। না স্যার, আর চলবে না হ্যাঁ, এটা। এই লুপটা চলবে না। তখন তাহলে আমরা এখান থেকে ব্রেক হয়ে যাব, এখান থেকে আমরা স্বাধীনতা লাভ করে ব্রেক হয়ে যাব। এর পরের লাইনে যেটা লেখা আছে ওয়েটিং এর আই ইকুয়াল টু ফলস, আমি আপনাদের বলছিলাম যে ওয়েটিং অ্যারেটার মিনিং হচ্ছে আমি লকটা নিতে চাই, আমি লকটা নিতে চাই। সেটা সে প্রথমে ট্রু বলছিল, মানে পি P1 প্রসেসটা লকটা অ্যাকোয়ার করতে চায়। এখন সে বলতেছে ফলস, এটার মিনিং কি?
এটার মিনিং হচ্ছে স্যার আমার লক নেওয়ার কাজ শেষ, আমি লক নিয়ে নিছি, আমি এখন ওয়াশরুমে যাব, আমি লক নিয়ে নিছি, আমি ওয়াশরুমে এখন তালা লাগাই দিব। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা যেটা হচ্ছে যে আমাদের এই লকটা নিয়ে সে ঢুকে পড়বে এবং এইখানে লকের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিতে হবে। তাহলে ক্রিটিক্যাল সেকশনে কোড শেষ, মানে সে ওয়াশরুমে ঢুকে পড়লো, তার ক্রিটিক্যাল কাজ সে করতেছে। এরপরে কি হবে? এরপরে যেটা হচ্ছে এটা একটু ক্রিটিক্যাল জিনিস, সেটা হচ্ছে জে ইকুয়াল টু আই প্লাস ওয়ান মডুল এন। সো বেসিক্যালি পি ওয়ান প্রসেসটা তো এখানে ছিল, হ্যাঁ, এখানে তো পি ওয়ান প্রসেসটা ছিল, সে পরবর্তী প্রসেস মানে আই প্লাস ওয়ান, পি এর আই ছিল হচ্ছে ওয়ান, আই প্লাস ওয়ান হবে টু, মানে সে পরের প্রসেসটা একটু চেক করে আসবে যে এই প্রসেসটা ওয়েটিং ওয়েটিং এর ভ্যালু কি ছিল। তো আমরা এর পরের প্রসেসটার ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এর পরের প্রসেসটার জন্য ওয়েটিং এর ভ্যালু ছিল ফলস। ঠিক আছে, ওয়েটিং এর ভ্যালু ছিল ফলস। তাহলে আমরা এইটুকু অংশ একটু দেখি কি আসে। তাহলে এর পরের প্রসেসের জন্য ওয়েটিং এর জেটা কি, জে ইকুয়াল টু আই প্লাস ওয়ান, যদি আই হয় ওয়ান তাহলে জে হবে আই প্লাস ওয়ান টু। সো পি টু প্রসেসটার জন্য তার কিন্তু এই ভ্যালুটা ছিল ফলস, এটা ছিল ফলস। আচ্ছা, তাহলে নট ফলস মানে কি? ট্রু। নট ফলস মানে ট্রু, তাহলে এই টোটাল কন্ডিশনটা ট্রু হয়ে যায়। আবার এইটা একটু দেখি, জে ইজ নট ইকুয়াল আই, জে এর ভ্যালু হচ্ছে দুই, আই এর ভ্যালু হচ্ছে এক, তাহলে এটাও তো ট্রু। তাহলে যেটা ব্যাপারটা আসতেছে, এই দুইটা কন্ডিশনে আমাদের ট্রু হয়ে যাচ্ছে, আমাদের এই কন্ডিশনটাও ট্রু হয়ে যাচ্ছে। আর এই নট ফলস হওয়ার কারণে, নট ফলস মানে কি, নট ফলস মানে ট্রু। সো ওয়াইল লুপের মধ্যে এটাও ট্রু হয়ে যাচ্ছে, এটাও ট্রু হয়ে যাচ্ছে, তাহলে আমরা ওয়াইল লুপের ভিতরে যাব, তখন জে এর ভ্যালু আরেকবার, তার মানে জে এর আগে ভ্যালু ছিল হচ্ছে টু, এখন জে এর ভ্যালু হবে থ্রি। হ্যাঁ, জে এর আগের ভ্যালু হচ্ছে টু, এখন জে এর ভ্যালু হবে থ্রি। ঠিক আছে, তাহলে আই এর ভ্যালু ছিল ওয়ান, এই লাইনটাতে জে এর ভ্যালু হচ্ছে আই প্লাস ওয়ান মানে দুই, আর এই দুইটা ট্রু হওয়ার কারণে জে এর ভ্যালু হবে এখন কত, আরো এক, আরো জে প্লাস ওয়ান, তার মানে আগে ছিল দুই এখন হবে তিন। খুব ভালো কথা। তিনের জন্য এই সেম লুপটা আবার চালান। তো আমরা দেখছি যে পি থ্রি প্রসেসটার জন্য একটু দেখে আসে, পি থ্রি প্রসেসটার জন্য কি অবস্থা আছে। পি থ্রি প্রসেসও ফলস, পি থ্রি প্রসেসও ফলস, তার মানে ওই একই কাজই হবে, পি টু এর জন্যও যা হয়েছে পি থ্রি এর জন্যও তাই হবে। আচ্ছা, এরপরে কি হবে, জে এর ভ্যালু আরো এক বাড়বে, জে এর ভ্যালু আরো এক বাড়বে যখন, তখন জে এর ভ্যালু যাওয়ার কথা আছে চারে, কিন্তু আমাদের তো চার নাই, আমাদের দেখবেন চার নাই, মানে দুই আছে, তিন আছে, তিনের পরে এই ঘুরে আবার আসবে হচ্ছে জিরোতে। এই জন্যই এই কথাটা লেখা হয়েছে জে ইকুয়াল টু জে প্লাস ওয়ান মডিউলো এন। এই জিনিসটা এই জন্যই লেখা হয়েছে, কারণ যখন আপনি চার মানে তিন প্লাস এক চারে যাবেন, চার মডুল চার করবেন, তখন এটার অ্যান্সার আসবে জিরো, অর্থাৎ আপনি ঘুরে আবার পি জিরোতে আসবেন। আচ্ছা, সেও গেল, পি জিরোর ভ্যালুও ফলস। হ্যাঁ, আবারও এই জিনিসটা ওয়েটিং এর যে হবে ফলস, এটাও জে ইজ নট ইকুয়াল টু আই, আবারও জে এর ভ্যালু এক বাড়বে, বর্তমানে জে এর ভ্যালু হচ্ছে ওয়ান, জে এর ভ্যালু হচ্ছে ওয়ান। আচ্ছা, এইবার আমরা দেখব যে নট ওয়েটিং, ওয়েটিং এর ভ্যালু কত। এইবার কিন্তু ওয়েটিং এর ভ্যালু ছিল ফলস, ওয়েটিং এর ভ্যালু ছিল ফলস, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। অর্থাৎ এইটুকু অংশ ট্রু আসতেছে, এইটুকু অংশ ট্রু আসতেছে, হ্যাঁ, এইটুকু অংশ ট্রু আসতেছে, কোনো প্রবলেম নাই, এটাও ঠিক আছে। কিন্তু হুম, কিন্তু এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। এখন কিন্তু যে ইকুয়াল ইকুয়াল আই, যে যে ঘুরতে ঘুরতে পি জিরো থেকে ওয়ানে গেল, ওয়ান থেকে টুতে গেল, টু থেকে থ্রিতে গেল, থ্রি থেকে আবার জিরোতে আসলো, জিরো থেকে যখন ওয়ানে আসছে, আই এর ভ্যালু ছিল ওয়ান, জে এর ভ্যালু হচ্ছে ওয়ান। এইবার কিন্তু আর এই ওয়াইল লুপটা চলবে না, এবার হচ্ছে এইটুকু অংশ আর চলবে না, এইটুকু অংশ ব্রেক হয়ে যাবে। তারপরে দেখি ইফ আর এলস দুইটা কন্ডিশন দেওয়া আছে। ইফে বলতেছে যদি জে ইকুয়াল ইকুয়াল আই হয়, হুইচ ইজ ট্রু, বর্তমানে এটাই হয়েছে, তখন তুমি লকের ভ্যালুটা জিরো করে দাও, তার মানে লকটাকে তুমি আবার টেবিলে রেখে আসো, তখন তুমি লকটাকে আবার টেবিলে রেখে আসো। তার মানে আমরা যদি এই লকটাকে আবার টেবিলে রেখে আসি, তখন আমার লকটা অ্যাভেলেবল হয়ে যাবে এবং লকের ভ্যালু হয়ে যাবে জিরো।
আর এলস এর ক্ষেত্রে যেটা বলতেছে ওয়েটিং এর যে তুমি ফলস বানাই দাও। এলসটা কখন হয় এটা একটু পরে দেখব। ঠিক আছে? আপাতত এইটুকু বুঝছেন কিনা বলেন? আমি যে লাইন বাই লাইন কোডটা গেলাম এবং কিভাবে ভেরিয়েবল গুলো চেঞ্জ হলো, কোন কন্ডিশন কখন ট্রু হলো, কোন কন্ডিশন কখন ফলস হলো, এখানে মডুলাস সাইনটা কেন ইউজ করা হয়েছে, এগুলো কি বুঝছেন? রেকর্ডিংটা থাকবে, আস্তে আস্তে একটু দেখে নিয়েন। আর হাতে হাতে আমি যেভাবে যেভাবে লাইন বাই লাইন গেছি, আপনারাও এরকম খাতায় লাইন বাই লাইন একটু করে দেখেন, তাইলে ভালো মতো বুঝতে পারবেন। বুঝতে পারছেন স্যাররা? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, রেকর্ডিং দেওয়া থাকবে, রেকর্ড চলতেছে, সমস্যা নাই। এটুকু যদি বুঝতে পারেন তাহলে আমরা আজকে এটুকু রাখি। কাজ শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। আমার মনে হচ্ছে যে একটু ঝামেলা হচ্ছে নাকি, বুঝতে প্রবলেম হচ্ছে না আপনাদের একটু? জি স্যার। হ্যাঁ, এই সিঙ্ক্রোনাইজেশনটা একটু ডিফিকাল্ট। সিঙ্ক্রোনাইজেশন আর আরেকটু যেটা পড়াবো সেটা হচ্ছে ডেডলক। এই দুটো হচ্ছে মোটামুটি অপারেটিং সিস্টেমের একটু ক্রিটিক্যাল কনসেপ্ট। এটা বুঝতে হলে একদম ঠান্ডা মাথায় আস্তে আস্তে অনেক ছবি একে একে পড়তে হয়। তো আহ, আমি তো মোটামুটি দেখাইছি, আপনারা আবার ওই এই জিনিসটা আমার সাথে সাথে একটু খাতায় করে, হ্যাঁ, ওই রেকর্ডটা দেখতে দেখতে তাইলে ভালো বুঝতে পারবে। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই। আচ্ছা, কেউই কি বুঝতে পারেন নাই? আমি যা পড়াইছি কেউ বুঝতে পারেন নাই? সবার কাছে কঠিন লাগছে? বুঝছি স্যার। হ্যাঁ, একটু আবার আবার একটু কইরেন, প্র্যাকটিস করেন, তাইলেই বুঝতে পারবেন যে আসলে কোডটা কিভাবে কাজ করতেছে। আমি কিন্তু এখনো মিউচুয়াল এক্সক্লুশন এগুলো পড়াই নাই। মানে কিভাবে কম্পেয়ার এন্ড সোয়াপ এর মাধ্যমে মিউচুয়াল এক্সক্লুশন হয়েছে, কম্পেয়ার এন্ড সোয়াপটা কেন আসা লাগলো, টেস্ট এন্ড লগ দিয়েই তো কাজ চলতো। এই জিনিসগুলো নিয়ে আবার নেক্সট ক্লাসে আলোচনা করব। আগেও বলতেছি যে এটা একটু ক্রিটিক্যাল কনসেপ্ট, এটা বুঝতে হলে একটু টাইম দিতে হয়। মরিয়ম আক্তার আখি, জেরিন তাসনিম মাহি, এমডি কাইয়ুম হোসেন, প্রেজেন্ট স্যার। তাশপ্রিয়া আক্তার, প্রেজেন্ট স্যার। মাহবুবুর রহমান মিরাজ, মোমেনা মাহমুদ মুনা, প্রেজেন্ট স্যার। রবিন মিয়া, রাইসুল ইসলাম রাবিত, শাওন হোসেন, রনি জয়ধর, জুয়েল রানা, কি ব্যাপার, আলামিন হোসেন, প্রেজেন্ট স্যার। মিয়া মোহাম্মদ সিয়াম, আনিকা তাবাসসুম সিনজিম, প্রেজেন্ট স্যার। আয়েশা আক্তার আনিকা, আফরিন জাহান, মোসাম্মত নিপা আক্তার, প্রেজেন্ট স্যার। এমডি আব্দুর রাকিব, ইয়েস স্যার। আমির শরীফ মিষ্টি, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আল জাবের রনি, নাইমা ইসলাম কেয়া, প্রেজেন্ট স্যার। মুক্তাদিরু মান্নান সিথি, ইয়েস স্যার। আফ্রিদি হোসেন, প্রেজেন্ট টিচার। পিয়াল হাসান, ইয়েস স্যার। ফারিহা আফরিন, প্রেজেন্ট প্লিজ। ইউসুফ আলী, ইয়েস স্যার। সুরাই আক্তার ইতি, আব্দুর রহমান, ইয়েস স্যার। ইফাজ আহমেদ তালহা। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফারহানা ইয়াসমিন। প্রেজেন্ট স্যার। আচ্ছা, কারোটা মিস গেছে বা ছিল, এখন নাই, এরকম কেউ আছে? আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ